নমস্কার, আমি পারমিতা চ্যাটার্জি। আমি একজন অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট অ্যান্ড বাস্তু কনসালটেন্ট। আজকে আমরা জ্যোতিষের, অ্যাস্ট্রোলজির কিছু বেসিক রুলস শিখব। একদম বেসিক রুলস। জ্যোতিষ আসলে কী, কীভাবে আমরা সেটাকে ইন্টারপ্রেট করতে পারি, কীভাবে ডিরেকশনাল ওয়েতে আমরা দেখতে পারি, সেখান থেকে কীভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। চলুন সেগুলো আমরা জানি। প্রথমে এগুলোর আমি সিরিজ করব, তো আপনি একটার পর একটা পর দেখতে পারবেন। বেসিক যেগুলো থাকবে সেগুলো সবকটাই। তো প্রথমেই আগে জ্যোতিষ হচ্ছে যখন আমরা জন্মাই তখন আকাশের যে কনস্টেলেশনের যে পজিশন থাকে সে অনুযায়ী আমাদের স্টার পজিশন আমরা পাই। এটা স্পেস, অর্থাৎ আমরা স্পেসের যে ইমপ্রিন্ট সেই সময় দিয়ে আমরা পাচ্ছি, কনস্টেলেশনের অ্যালাইনমেন্ট, পজিশন, গ্রহ নক্ষত্রের পজিশন আমরা পাচ্ছি, এবং সেই অনুযায়ী সেটা কিন্তু ফিক্সড, সেটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। মানে ধরুন শনি যদি কারোর ষষ্ঠ ঘরে থাকে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজির চার্ট, তাহলে সেটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। যেটা হয় সেটা হচ্ছে দশা চেঞ্জ হয় বিভিন্নভাবে। তো আজকে আমরা এবার এটা আগে আমরা বুঝবো যে এই যে ইমপ্রিন্টটা পাচ্ছি, এবং বিভিন্ন ধরুন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেরকম আমাদের আর্থের ওপরে তার যে এফেক্ট পড়ে, আমরা আর্থের যেহেতু বাইরে নই, আমাদের বডিলি এফেক্ট সেটা পড়ে। এবার প্রত্যেকটা আলাদা আলাদা। আজকের এই রিসার্চ, জ্যোতিষ নিয়ে কাজ আজকের নয়, দীর্ঘ হাজার বছর ধরে এই জিনিস চলছে, এবং কিন্তু এটাকে একটু ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে হবে জিনিসটা বলতে কী চাইছে। একদম পুরোপুরি আমরা পজিশন, প্ল্যানেটারি পজিশন কোনো দিন চেঞ্জ করতে পারি না, কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটের একটা এজেন্ডা আছে, একটা মেসেজ আছে। সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে ইউনিভার্সাল মেসেজ বুঝতে পারি। আমাদের সেলফ রিয়েলাইজেশন এবং সোল পারপাস, পূর্বজন্মের কানেকশন, লিনিয়েজের কানেকশন, এগুলো অনেক সহজে আমরা বুঝতে পারি। বৈদিক জ্যোতিষ অনেক ডিটেলে সেটা নিয়ে কথা বলে। চলুন সেগুলো আমরা জানি। প্রথমে হচ্ছে আমরা পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। পঞ্চতত্ত্বের মধ্যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল আর আকাশ, এই পাঁচটা তত্ত্ব দিয়ে তৈরি। এই পাঁচটা তত্ত্বের বাইরে আমরা নই, এবং জ্যোতিষকে বেদের চোখ বলা আছে। তো বেদও এই পঞ্চতত্ত্ব নিয়ে কথা বলে। তো সেক্ষেত্রে আমাদের অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই চারটে মেজর জিনিস নিয়ে জ্যোতিষের কথা বলা হয়, এবং জ্যোতিষের ডিটেল এই চারটে এলিমেন্টসের উপরেই। যেটা একটি আছে সেটা আকাশ। আকাশ মানে হচ্ছে স্পেস, সেটার ব্যাপকতা বিরাট, এবং সেটাকে জুপিটেরিয়ান এনার্জি ধরা হয়। সেটাকে বলা হয় জ্যোতিষ নিজেই সেই আকাশ। সেই আকাশের কুলকিনারা আমরা কেউ পাই না, কিছুটা বুঝতে পারি, তাতে খানিকটা আমরা আন্দাজ করতে পারি, কিছুটা জায়গা প্রমাণিত হয়, কিছুটা জায়গা আমরা নিজেদের ডেস্টিনি কিছুটা চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে বিভিন্ন প্রসেসের মাধ্যম দিয়ে আমাদের নিজের কনসিয়াসনেস দিয়ে আমরা সেটাকে পরিবর্তন করতে পারি। তো অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। জ্যোতিষের 12টা ঘর আছে, চার্টের 12টা ঘর আছে। যে সময় আমরা জন্মাই সেই সময়ের ওপরে যেটা রাইজিং সাইন হয়, সেটা যেরকম লগ্ন ধরা হয়, সেরকম টোটাল আমাদের যদি দেখা হয় জ্যোতিষের 12টা ঘর আছে। এই 12টা ঘর আমাদের সারা দিনের যে 24 ঘন্টা সেটাকে ডিভাইড করা হয় 2 ঘন্টা করে 12টা ঘরে এটাকে রাখা হয়। এবং এই 12টা ঘর প্রত্যেকটা ঘরের 30 ডিগ্রি করে ভ্যালু থাকে, এবং টোটাল 12 × 30 টোটাল 360 ডিগ্রি, অর্থাৎ টোটাল চার্টটা কিন্তু একটা সার্কেল পুরো। সেটাকে 12টার ডিভিশনে আমরা ভাগ করছি। এবার এই 12টা ঘর অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই এলিমেন্টের ওপরেই সমস্তটা থাকে। এবং অগ্নি, পৃথ্বী, বায়ু, জল যেরকম রয়েছে, এই চারটে এলিমেন্ট নিয়ে যেরকম আমরা বিশ্লেষণ করব, সেরকম এই চারটে এলিমেন্টসও 3টে গুণকে বেস করে হয়। 3টে গুণকে বেস করে মানে যেরকম সত্ত্ব, রজ, তম, এই গুণ যেরকম ফিক্সড, ডুয়াল, মুভেবল, এই 3টে সাইনকে আমরা দেখি, এই 3টে কোয়ালিটির ওপরে চলে।
এবার প্রথমে আমরা যদি কথা বলি, তো প্রথম যে রাশিটা আসে সেটা হচ্ছে 1 নম্বর রাশি জ্যোতিষের, সেটা হচ্ছে 1 নম্বর রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশিটাকে যদি আমি বলি, প্রথমে তার যে এনার্জি সেটা হচ্ছে অগ্নি এনার্জি, অর্থাৎ ফায়ার এনার্জি। মেষ রাশির যে প্রথমে অগ্নি এনার্জি পাচ্ছে, আর এটা চর রাশি, অর্থাৎ মেষ রাশি তাহলে কী হলো, অগ্নি রাশি এবং চর রাশি। দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি, কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর, সেই ঘরের পৃথ্বী, অর্থাৎ অগ্নি পৃথ্বী। প্রথম গেল মেষ, গেল অগ্নি, দ্বিতীয় গেল পৃথ্বী রাশি, এটা ফিক্স সাইন, অর্থাৎ স্থির, এই স্থির রাশি এবং এটি পৃথ্বী রাশি। 3 নম্বর হচ্ছে মিথুন রাশি, এটি হচ্ছে দ্ব্যর্থক রাশি এবং বায়ু রাশি, অর্থাৎ অগ্নি পৃথ্বী বায়ু। আমরা 3 নম্বর যে এলিমেন্টে আসছি সেটা হচ্ছে বায়ু রাশি, বা অগ্নি পৃথ্বী বায়ু হচ্ছে মিথুন হচ্ছে দ্ব্যর্থক, চর স্থির দ্ব্যর্থক। আমরা এই রেশিওতে যাব, অগ্নি পৃথ্বী বায়ু জল, চর স্থির দ্ব্যর্থক। তো এভাবে যখন এবার জল রাশি হচ্ছে 4 নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি, এলিমেন্ট হচ্ছে জলরাশি এবং এটি চর রাশি। এগেন আমরা চরে চলে আসি, কারণ 3টে করে গুণ পাচ্ছে প্রত্যেকটা। এবার যখন সিংহ রাশি 5 নম্বর, কালপুরুষ চক্রের 5 নম্বর রাশি সিংহ রাশি এগেন অগ্নি রাশি এবং এটি স্থির রাশি, ফিক্সড, অর্থাৎ অগ্নি রাশি 2টি পেল, একটি চর একটি স্থির। একটি চর সেটি হচ্ছে মেষ, অর্থাৎ মেষ রাশি চর অগ্নি, আর সিংহ রাশিও 5 নম্বর ঘরের রাশি এবং এটা হচ্ছে অগ্নি স্থির। এবার আমরা 6 নম্বর রাশিতে আসব, পৃথ্বী, অগ্নি পৃথ্বী বায়ু জল। তো পৃথ্বী মিথুন রাশি হচ্ছে, যেরকম বৃষ রাশি ছিল পৃথ্বী, সেরকম এখানে ভার্গ অর্থাৎ কন্যা রাশি 6 নম্বর রাশি, সেটাও কিন্তু পৃথ্বী রাশি পাচ্ছি আমরা এখানে। স্থির চর, কর্কট গেল চর, স্থির দ্ব্যর্থক, অর্থাৎ এই পৃথ্বীটা কিন্তু দ্ব্যর্থক, অর্থাৎ কন্যা কীরকম, কন্যা হচ্ছে দ্ব্যর্থক পৃথ্বী রাশি। তারপর আসছে 7 নম্বর রাশি, সেটি বায়ু রাশি এবং সেটা তুলা রাশি। 7 নম্বর রাশি হচ্ছে তুলা রাশি, সেটা বায়ু রাশি এবং অগ্নি পৃথ্বী বায়ু, এটা বায়ু হচ্ছে 7 নম্বর ঘর এবং স্থির দ্ব্যর্থক এগেন চর। ঠিক আছে, গুণের ক্ষেত্রে চর আসছি আমরা, অর্থাৎ তুলা রাশি চর এবং এটি বায়ু রাশি, অর্থাৎ চর বায়ু। তাহলে আমরা বায়ু আরেকটি পেয়েছিলাম, সেটি হলো মিথুন বায়ু রাশি এবং কিন্তু সেটি দ্ব্যর্থক, অর্থাৎ দ্ব্যর্থক বায়ু হচ্ছে মিথুন আর তুলা হচ্ছে চর বায়ু। এরপর আসছি 8 নম্বর রাশিতে কালপুরুষ চক্রের, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি, স্করপিও সাইন। এই রাশিটা এগেন আমরা জলরাশি পাচ্ছি, অগ্নি পৃথ্বী বায়ু জল, মানে সিংহ থেকে আবার অগ্নি পৃথ্বী বায়ু জল আসছে, তো সেক্ষেত্রে জলরাশি পাচ্ছি। বৃশ্চিক রাশি জলরাশি, এটি স্থির রাশি, কারণ চরের পরে আবার স্থির আসছে, তো স্থির রাশি, ফিক্স সাইন। এরপরে আমরা বৃশ্চিক কীরকম পেলাম, স্থির জলরাশি। আর আরেকটি জলরাশি আমরা পেয়েছি, সেটি কি কর্কট রাশি, কীরকম জল, সেটি হচ্ছে চর রাশি, চর মাসে অর্থাৎ মুভেবল, যেটা মুভ করছে কনস্ট্যান্ট, আর ফিক্সড হচ্ছে যেটা ফিক্সড। আমি এগুলো ডিটেলে বলবো, গুণগুলোর সম্বন্ধে ডিটেলে আলোচনা করব। এরপরের যেটা আসছে 9 নম্বর রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ স্যাজিটেরিয়াস। ধনু রাশি হচ্ছে অগ্নি রাশি, কারণ অগ্নি পৃথ্বী বায়ু জল আবার সিকোয়েন্সে পড়ছে, অগ্নি রাশি এবং এর যে গুণ সেটা হচ্ছে, আমরা প্রথমে পেলাম চর স্থির, 7 নম্বর রাশি হচ্ছে চর, বৃশ্চিক রাশি হচ্ছে স্থির আর ধনু রাশি হচ্ছে দ্ব্যর্থক, অর্থাৎ অগ্নি দ্ব্যর্থক। তাহলে
আমরা অগ্নির 3টে রাশি পেলাম, তাই তো? অগ্নির আমরা 3টে রাশি পেলাম। একটি হচ্ছে মেষ, সেটি চর, সিংহ সেটি হচ্ছে স্থির, ধনু সেটি হচ্ছে দ্ব্যর্থক। অর্থাৎ অগ্নি রাশির 3টে কোয়ালিটি, 3 ধরনের। অর্থাৎ মেষ রাশিটা চর, মুভেবল, সিংহ রাশি হচ্ছে স্থির, ফিক্সড, সেটিও অগ্নি রাশি। ধনু রাশি হচ্ছে দ্ব্যর্থক রাশি, অগ্নি রাশি। এরপর আমরা আসবো 10 নম্বর রাশিতে। 10 নম্বর রাশিটি হচ্ছে মকর রাশি, ক্যাপ্রিকর্ন। 10 নম্বর রাশির কোয়ালিটি হচ্ছে চর, এগেইন চর, স্থির, দ্ব্যর্থক, আবার আমরা আসছি চর। আর এটি অগ্নি, ধনু গেছে অগ্নি, অগ্নি পৃথ্বী, অর্থাৎ এটি পৃথ্বী রাশি, পৃথ্বী এবং চর, অর্থাৎ চর পৃথ্বী। এবার আমরা দেখব যে আমরা পৃথ্বী রাশির কোন কোনগুলো পেলাম, যেগুলো 3টে কোয়ালিটিকে বহন করছে, 3টে গুণকে। পৃথ্বী রাশি হলো, প্রথম পৃথ্বী রাশিটি হলো বৃষ রাশি। বৃষ রাশি পৃথ্বী রাশি এবং এটি ফিক্সড, অর্থাৎ স্থির পৃথ্বী। এর পরের যে পৃথ্বীটি হলো পৃথ্বী রাশি, অর্থাৎ আর্থ সাইন, সেটা হচ্ছে কন্যা। কন্যা কীরকম ধরনের পৃথ্বী রাশি? না, দ্ব্যর্থক পৃথ্বী রাশি। অর্থাৎ কন্যা, পৃথ্বী, দ্ব্যর্থক পেলাম আমরা। এগেন আমরা পৃথ্বী পাচ্ছি, সেটা হচ্ছে মকর রাশি, ক্যাপ্রিকর্ন সাইনটা, সেটা হচ্ছে পৃথ্বী রাশি এবং সেটি হচ্ছে চর পৃথ্বী। অর্থাৎ চর পৃথ্বী, স্থির পৃথ্বী, দ্ব্যর্থক পৃথ্বী। চর পৃথ্বী হচ্ছে মকর রাশি, দ্ব্যর্থক পৃথ্বী হচ্ছে কন্যা রাশি, আর টরাস যেটা বৃষ, সেটা হচ্ছে স্থির পৃথ্বী। এরপর চলে আসবো আমরা কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি কালপুরুষ চক্রের 11 নম্বর ঘর। 11 নম্বর ঘরের যে কোয়ালিটি এবং এলিমেন্ট, তত্ত্ব, তা হচ্ছে বায়ু। কারণ ধনু গেল অগ্নি, মকর গেল পৃথ্বী, এগেন হচ্ছে বায়ু। এটি হচ্ছে বায়ু, এবং কিরম বায়ু? না, ফিক্সড বায়ু। অর্থাৎ মকর রাশির পরের যে ঘরটি, সেটি মকর রাশি চর, স্থির, দ্ব্যর্থক। আমি বলেছি মকর চর গেল, স্থির, বায়ু রাশি হচ্ছে স্থির। 11 নম্বর ঘর কুম্ভ রাশি, বায়ু রাশি, স্থির রাশি। অর্থাৎ বায়ুর আমরা তিনটে ঘর পেলাম, 3টে রাশি পেলাম। বায়ুর 3টে রাশির মধ্যে সেগুলো কোনটা কোনটা পড়ছে? না, প্রথম বায়ু পড়ছে হচ্ছে মিথুন। মিথুন রাশি, বায়ু রাশি, অগ্নি পৃথ্বী বায়ু জল, অর্থাৎ মিথুন রাশি হচ্ছে বায়ু রাশি। বায়ু রাশি, এবং সেটি কীরকম বায়ু? না, দ্ব্যর্থক বায়ু। আরেকটি বায়ু রাশি পেলাম, সেটা হচ্ছে তুলা। তুলা রাশি 7 নম্বর রাশি, সেটি আমরা বায়ু পেলাম। সেটা কীরকম ধরনের বায়ু? অর্থাৎ আমরা অগ্নি পৃথ্বী বায়ু জল পেলাম। এবার এখানে সিংহ রাশি, স্থির, দেখো সেম চর পেলাম, চর বায়ু। অর্থাৎ তুলা রাশি হচ্ছে চর বায়ু, চর বায়ু পেলাম তুলা রাশি। এবার যেটা আমরা বায়ু রাশি পেলাম, সেটা হচ্ছে স্থির বায়ু। স্থির বায়ু হচ্ছে যেটা কুম্ভ রাশি, কুম্ভ রাশি স্থির বায়ু, অর্থাৎ ফিক্সড এয়ার সাইন। এটা 11 নম্বর ঘর গেল। এবার আসছি 12তে। 12 নম্বর ঘর হচ্ছে পাইসেস, অর্থাৎ এটা হচ্ছে মীন, বাংলায় বলা হয় মীন রাশি। মীন রাশির কোয়ালিটি হচ্ছে এটি দ্ব্যর্থক রাশি, তত্ত্ব হচ্ছে এটি জলরাশি। অর্থাৎ আমরা জলরাশির 3টে পেলাম, প্রত্যেকটা 3টে করে, প্রত্যেকটা তত্ত্বেরই 3টে, তার জন্য 12টা ঘর আছে। তো জলরাশির ক্ষেত্রে প্রথম জলরাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জলরাশি, এবং এর এলিমেন্ট, এর যেটা কোয়ালিটি, সেটা হচ্ছে চর। কর্কট রাশি জলরাশি, চর রাশি। অর্থাৎ চর জল কোনটা? চর এবং জলরাশি হচ্ছে কর্কট। বৃশ্চিক হচ্ছে স্থির, এবং স্থির রাশি বৃশ্চিক, স্থির রাশি জলরাশি। অর্থাৎ জল রাশি এবং স্থির রাশি আমরা কোনটা পেলাম? বৃশ্চিক।
এবং শেষ যেটা 12 নম্বর ঘরের রাশি, মীন রাশি, হচ্ছে দ্ব্যর্থক জলরাশি। অর্থাৎ প্রতিটা এলিমেন্ট আমরা যদি লক্ষ্য করি, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, প্রত্যেকটা এলিমেন্ট 3টে করে গুণ বহন করে। অর্থাৎ আমরা প্রত্যেকটারই 3টে করে 3 ধরনের গুণ সম্পন্ন ঘর পাই আলাদা করে। এবার এই যে গুণগুলো পাই ফিক্সড, অর্থাৎ যেটা একদম ডেস্টিনড, মানে সেটা চট করে চেঞ্জ হবে না, একদম ফিক্সড। স্থির রাশির কোয়ালিটি হচ্ছে যেটা ফিক্সড, সেটা কোনোভাবে চেঞ্জ হবে না, যেটা ফিক্সড। চর রাশি হচ্ছে মুভেবল রাশি, অর্থাৎ সেটা মুভ করতে পারে, সেটা হাই চান্সেস থাকবে, সেটা এক জায়গায় থাকবে না, কনস্ট্যান্ট, সেটা চেঞ্জ হবে। দ্ব্যর্থক রাশি অর্থাৎ ডুয়াল সাইন, যেটা ডুয়াল রাশি, সেই রাশির কোয়ালিটি হচ্ছে, ধরন হচ্ছে, তার মধ্যে স্থির এবং চর দুটোর গুণই বর্তমান থাকবে। অর্থাৎ স্থির, সেটার মধ্যে স্থির এবং চর দুটোর কোয়ালিটি বর্তমান থাকবে। অর্থাৎ এই যে আমরা যখন একটা হরোস্কোপ দেখি, সেখান থেকে যখন বিচার করি, সেখানে আমরা মেজর জিনিস যেটা দেখি সেটা পূর্বজন্মও দেখি, কর্মও দেখি, যে আগের আমার সোল অলরেডি কি কাজ করে এসছে। কারণ কাজ করিনি, এ জন্মে এসে জাস্ট শুরু করেছি আর হয়ে যাব, এটা কিন্তু প্রকৃতি কিন্তু সেটাতে সাপোর্ট করে না। আমরা আমাদের কনসিয়াস মাইন্ডটাকে হারিয়ে ফেলি, আমরা বুঝতে পারি না, কিন্তু প্রকৃতি সেটাকে কখনো সাপোর্ট করে না। কর্মের দাম আছে, অর্থাৎ যে কর্মটা আমরা প্রপারলি করব তার ফল কিন্তু আমরা পাবো। সেটা জন্মান্তর ধরে আমরা করে আসছি সে কাজটা। দেখা যায় যে একটি মানুষ সাইমেন্টেনিয়াসলি সেই কাজটি করছে, আরেকজনও সেই কাজটি করছে, একজনের অনেক বেশি উন্নতি হলো, আরেকজনের হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সেই পরিমাণ হয়তো হচ্ছে না, কারণ এখানে কম্প্যারিজন চলে না। কারণ তার এই কাজটা না এক জন্মের কাজ নয়, এটা সে আগের জন্মে করেছে, তার আগের জন্মে করেছে, বা যে লিনিয়েজে সে জন্ম নিয়েছে, দেখা যাচ্ছে যে তার ব্লাডে আছে। অর্থাৎ এটা সে তার নিজের কর্ম এবং অ্যানসেস্টরাল কর্মের সঙ্গে কানেক্টেড হয়ে সেই জিনিসটা সে পাচ্ছে। যার জন্য আমরা অনেক সময় বলি যে গড গ্রেস, গড গিফটেড, ব্লাডে আছে। তো সেক্ষেত্রে তো চার্টের যে কর্মের জায়গা, চার্টের যে কিছু জিনিস থাকে, ডেস্টিনি থাকে, ডেস্টিনি থাকে, সেটা সবটা আমরা বদলাতে পারি না। কীরকম এখানে বদলাতে পারি না কেন? এটা অনেকটা, ধরুন আপনি একটা ছবি তুলেছেন, সেই ছবিটার মুখটা আপনার ধরুন বেঁকা, কিন্তু আপনি হাজার চেষ্টা করে সেই ছবিটাকে কি কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। ওটাকে নানা রকমভাবে ওটাকে বেটার করতে পারেন, লাইট দিয়ে, বিভিন্ন রকম এডিটিং করে, কিন্তু মুখটাকে চেঞ্জ করা যাবে না, কারণ তার জন্য আমার তখন ওই মোমেন্টটাতে আমরা ফিরতে পারি না। ঠিক সেরকমই ধরুন আপনার কাছে ক্রেডিট কার্ড আছে, আপনি তখন কিছু চিন্তা ভাবনা না করে প্রচুর খরচা করেছেন এবং খেয়েছেন, পরবর্তীকালে ভুলে গেছেন যে না আমাকে দিতে হবে, এবার তো বিলটা এসছে, আপনাকে তো দিতে হবে। কর্ম অনেকটা সেভাবে কাজ করে। তো এই এপিসোড অবধি আজকে আমরা তত্ত্ব এবং গুণ সম্বন্ধে জানলাম। এর পরের যে এপিসোডটা থাকবে সেটাতে আমরা গুণ যে থাকছে, গুণের এবং যে তত্ত্ব, তার ইন ডেপথ নলেজ নেব। ধন্যবাদ।